আরজি করের ঘটনা বা অভয়াকাণ্ডের পরতে পরতে রহস্য যত দিন এগোচ্ছে, সিবিআই যেন পেঁয়াজের খোসার মতো এক এক করে রহস্য উন্মোচন করার চেষ্টা করছে। প্রায় 52 দিন কেটে গেছে, তারপরেও কিন্তু সেভাবে তদন্তে অগ্রগতি না হলেও সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তারের পর তাদের হার্ড ডিস্ক এবং কল লিস্ট যাচাই করে দেখে তারা কিন্তু অনেক লিড পেয়েছে বলেই সূত্রের খবর। এখন সেই কল লিস্টে বা সিসিটিভি ফুটেজ যেটা নিয়ে তদন্ত করা হচ্ছে, সেখানে কি বিশেষ কিছু পাওয়া গিয়েছে? সেইখান থেকে এমন কি কোনো নাম উঠে এসেছে যা তদন্তের আওতায় আসলে বড় সড়ো কাণ্ড ঘটতে পারে? বা অভয়াকাণ্ডকে কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল? এই সমস্ত বিষয়ে আমরা জানব। আরজি করের ঘটনার পিছনে যে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে তার ইঙ্গিত তদন্তে নেবেই দিয়েছিল সিবিআই। ঘটনার পরই টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনের ফোনেই মিলেছে কিছু সন্দেহজনক নম্বর। তারই সঙ্গে সন্দেহ করা হচ্ছে অভয়াকাণ্ডে সব ধামাচাপা দিতে একাধিক ফোন করেছিলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। আরজিকর কাণ্ডে সিবিআই যে মূল মামলার তদন্ত চালাচ্ছে, সেই ঘটনার সূত্র ধরে সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল এই তিনজনকে শুক্রবার আদালতে পেশ করা হয়েছিল, কারণ তাদের হেফাজতে নেওয়ার দিন শেষ হয়ে গেছিল। এই বিষয়ে আমার প্রতিনিধি রাজেশ কি বলছে শুনবো। সিবিআই যে মূল মামলা তদন্ত চালাচ্ছিল, আরজি কর কাণ্ডের যে মূল অপরাধের তদন্ত চলছে, সেই ঘটনার সূত্র ধরে তিনজনকে, সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, এই তিন ধৃত অভিযুক্তকে তারা আদালতে পেশ করেছিল। তার কারণ তাদের জুডিশিয়াল কাস্টডি বা জেল হেফাজতের মেয়াদ গতকালকে শেষ হচ্ছিল, এবং সেই কারণেই কিন্তু আহ আহ, এই সঞ্জয় রায়, অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে গতকালকে যখন আদালতে পেশ করে, তারপর সিবিআই তাদেরকে 14 দিনের জেল হেফাজতের জন্য আবেদন জানায়। এবং গতকালকে যে শুনানি হয়, সেই শুনানিতেই কিন্তু সিবিআই তরফে দাবি করা হয়েছে যে টালা থানার যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরার যে হার্ড ডিস্ক এবং ডিভিআর, সেগুলি কিন্তু এক সপ্তাহ আগে সেগুলি সিএফএসএল কলকাতা, অর্থাৎ কলকাতার যে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি রয়েছে, সেই ল্যাবরেটরিতে তারা পরীক্ষার জন্য পাঠিয়েছিল। এবং সেই পরীক্ষার রিপোর্ট ইতিমধ্যে তাদের হাতে এসে পৌঁছেছে। এবং সেখান থেকে কিন্তু সিবিআই যেটা দাবি, যে সিএফএসএল কলকাতার যে রিপোর্ট, সেই রিপোর্ট দেখো গত সপ্তাহে আসবে বলে, 2-3 দিনের মধ্যে চলে আসবে বলে সিবিআই জানিয়েছিল। এবং জানিয়ে তাদেরকে বলা হয়েছিল যে এই দুই ধৃত অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর জন্য তারা আবেদন করে, যেহেতু সেই রিপোর্ট পেন্ডিং রয়েছে। এবং সেই রিপোর্ট আসার পর সেই রিপোর্টকে সামনে রেখে দুজনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে গত 5 দিন আগে জানায় সিবিআই। সিবিআই দাবি করেছিল যে রিপোর্ট আমাদের হাতে এসেছে, সেই রিপোর্টকে সামনে রেখে দুই ব্যক্তিকে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই। সেই জন্য তারা নিজেদের হেফাজত চায়, যদিও বিচারক তাদেরকে জুডিশিয়াল কাস্টডি বা জেল হেফাজতে পাঠিয়েছিল। এরপর জেলে গিয়ে যাতে দুই ধৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা যায়, সেই জন্য কিন্তু সিবিআই আলাদা করে অনুমতি চেয়েছিল। সেই অনুমতি পাওয়ার পর গত 1 তারিখ থেকে 3 তারিখ, অর্থাৎ এই অক্টোবর মাসের 1 তারিখ থেকে গতকাল পর্যন্ত তারা কিন্তু একাধিকবার প্রেসিডেন্সি জেলে গিয়ে দুই ধৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে। এখন সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে, সিবিআই যেটা গতকালকে আদালতে দাবি করেছে, সেটা হচ্ছে এই যে টালা থানার ভেতরে যে সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরার ডিভিআর এবং হার্ড ডিস্ক পরীক্ষা করে যে ফরেন্সিক রিপোর্ট তাদের হাতে এসে পৌঁছেছে, এবং সেই রিপোর্টকে সামনে রেখে তারা অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে একাধিকবার তারা জেরা করেছে। পাশাপাশি আরজি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলের দুটি বাজেয়াপ্ত হওয়া মোবাইল ফোন যে ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হয়েছিল, সেই টেস্টের যে রিপোর্ট তাদের হাতে এসে পৌঁছেছে। এই দুই রিপোর্টকে সামনে রেখে কিন্তু অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে প্রেসিডেন্সি জেলের ভেতরে জেরা করা হয়েছে। সিবিআই আদালতে আরো জানাচ্ছে যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের মধ্যে 9 অগস্ট, অর্থাৎ যেদিন তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল, সেই দিন আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে যে উদ্ধার হয়েছিল, সেই দিন অর্থাৎ 9 অগস্ট সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের মধ্যে যে একাধিকবার কথোপকথন হয় ফোনে, সেটা কিন্তু তাদের সিবিআই ধরা পড়েছে। সেটা কিন্তু এর আগেও জানিয়েছিল সিবিআই। কিন্তু গতকালকে যেটা দাবি করছে, তাদের বেশ কিছু কল থেকে যেটা সিবিআই সন্দেহ করছে যে তারা কিন্তু এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। এই যেটা সন্দেহ প্রকাশ করেছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। এবং এই ব্যক্তি
যে এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন সেই সন্দেহ গতকালকে লিখিত আকারে জানিয়েছে সিবিআই, অর্থাৎ লিখিত যে আবেদনপত্র জমা দিয়েছে সে রিমান্ড কপিতে অফিসিয়ালি সিবিআই কিন্তু দাবি করেছে যে এই দুই ব্যক্তি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন বলে তাদের মনে হয়েছে। সেই জন্যই কিন্তু এই দুই ব্যক্তিকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং তদন্তের প্রয়োজন রয়েছে বলে দাবি করে সিবিআই। শুধু তাই নয়, গতকালকে রিমান্ড কপিতে সিবিআই লিখিতভাবে দাবি করেছে যে এই ঘটনার তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছিল কিনা, বা এই ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা হয়েছিল কিনা, অর্থাৎ হত্যাকাণ্ডের ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা হয়েছিল কিনা, কিংবা কোথাও ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল কিনা, সেই বিষয়গুলো কিন্তু তারা উড়িয়ে দিচ্ছেন না। এবং এইগুলি ফুল সুইং এ তদন্ত চলছে বলে কোট আনকোট দাবি করেছে সিবিআই। সিবিআই যেটা দাবি করছে যে তারা এখনো পর্যন্ত এই ঘটনার তদন্ত চালাচ্ছে এবং এই অ্যাসপেক্ট গুলো তারা বিশেষ করে গুরুত্ব দিয়ে দেখছেন এবং ফুল সুইং এ এই তদন্ত চলছে। এই তদন্তের জন্য তাদের আরো কিছুটা সময় লাগবে এবং জেলে তারা আরো জিজ্ঞাসাবাদ চালিয়ে যেতে চায় এবং সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে তারা ফার্দার আরো ভবিষ্যতে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন পড়তে পারে, কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তাদের হাতে উঠে এসেছে, গুরুত্বপূর্ণ লিড তারা পেয়েছেন বলে আদালতে দাবি করে সিবিআই। সমস্ত বিষয় কিন্তু সিবিআই তদন্তের আতশ কাছে তলায় রয়েছে, কিন্তু সিবিআই কিন্তু স্পেসিফিক্যালি গতকালকে কিছু বলেননি। যেরকম এর আগেও যতগুলো প্রোডাকশন হয়েছে কোনোদিনই সিবিআই কিন্তু বিশেষ কিছু শব্দবন্ধ যেরকম লার্জার কনস্পিরেসি বা বৃহত্তর ষড়যন্ত্র এবং প্রভাবশালী এই ধরনের কিছু শব্দবন্ধ ছাড়া কিন্তু সিবিআই কোনোভাবেই বা কোনোদিনই এখনো পর্যন্ত প্রবেশ করে ষড়যন্ত্র জানাতে পারেনি বা এর নেপথ্যে কি রয়েছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত জানায়নি। ঠিক যেমনটা গতকালকেও সিবিআই শিয়ালদহ আদালতে জানাতে পারেনি। সিবিআই যেটা দাবি করছে যে তারা এখনো তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং নির্দিষ্ট দিনের মধ্যে চার্জশিট তারা জমা করবেন। তোমাকে জানিয়ে রেখি এই যে অভিযোগের তদন্ত চলছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হিনাস ক্রাইম বলা যেতে পারে। এইরকম ধরনের হিনাস ক্রাইমের ঘটনায় যে ধারায় মামলা রুজু রয়েছে সেই ধারা অনুযায়ী কিন্তু 90 দিন সময় রয়েছে সিবিআইয়ের হাতে চার্জশিট পেশ করার জন্য। এই 90 দিন সময়ের মধ্যে তারা চার্জশিট পেশ করবে। এখনো পর্যন্ত ঘটনার পর 56 দিন অতিক্রান্ত হয়েছে, ফলে সিবিআইয়ের হাতে এখনো কিন্তু যথেষ্ট সময় রয়েছে চার্জশিট পেশ করা। তার মধ্যেই তারা চার্জশিট পেশ করে দেবেন বলে জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী, গতকাল আদালতে জানিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন বলে আদালতে দাবি করা হয়েছে। সিবিআই যেটা বলছে যে বিভিন্ন দিক রয়েছে এই ঘটনায়, এই ঘটনার মূল অপরাধের পাশাপাশি এই ঘটনাটি লঘু করে দেখানোর চেষ্টা হয়েছিল কিনা, ঘটনাটি কোথাও ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল কিনা এবং তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছিল কিনা, এই অ্যাসপেক্ট গুলো কিন্তু তারা এখনো তদন্ত করে দেখছেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।